আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জিজ্ঞাসা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ, ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের বাংলাদেশিদেরকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের কর্মক্ষেত্র, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি। একই সাথে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে সমাজ, দেশ কিংবা কোনো কোনো ক্ষেত্রে পৃথিবী উপকৃত হচ্ছে সে বিষয়েও আমরা অবগত করার চেষ্টা করি আমাদের দর্শকদেরকে। আমাদের আজকের অতিথি, এর আগেও তিনি চ্যানেলসের এই অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, জনাব জামিল চৌধুরী, যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ ফিমেল একাডেমি, একই সাথে তিনি প্রেসিডেন্ট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সংক্ষেপে যাকে ক্যাপ বলা হয়, এবং গ্রামীণ জনকল্যাণ সংসদেরও তিনি প্রেসিডেন্ট। জনাব জামিল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জনাব জামিল চৌধুরীর উদ্যোগে অনন্য একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেল একাডেমি, এবং ধারণা করা হয়, যেটি তিনি বলেছেন, যে এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি আবাসিক ব্যবস্থায় তাদেরকে রেখে তারা যখন পুরোপুরি আত্মনির্ভরশীল হওয়ার আগ পর্যন্ত তাদের জীবনের যতগুলি অধ্যায় আছে সেই অধ্যায়গুলি সুচারুরূপে সম্পন্ন করার জন্য বাংলাদেশ ফিমেল একাডেমি কাজ করে থাকে। জনাব জামিল চৌধুরী সেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। জনাব জামিল চৌধুরী, আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব যে ফিমেল একাডেমি সম্পর্কে। এর আগেও আমরা এই বিষয়ে কথা বলেছি, আমরা জানতাম সেখানে পড়াশোনা করানো হয়, আবাসিক ব্যবস্থা আছে, মেয়েদেরকে যত্ন নেওয়া হয় এবং তাদের সুনাগরিক হিসাবে সমাজের মূল স্রোতে যেন তারা বিচরণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন। আরেকটু আমরা যদি জানার চেষ্টা করি, এখানে আসলে এই ফিমেল একাডেমিতে আসলে কারা ভর্তি হন? আমাদের বাংলাদেশ তথা এই ভারতবর্ষের যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে মেয়ে শিশুরা যারা অবহেলিত, বিশেষ করে অরফান, হোমলেস গার্লস, এদের আমাদের যদি বাংলাদেশি বলেন 23 লক্ষ মেয়ে শিশু, এটা আমাদের র্যান্ডম সার্ভে, মেয়ে শিশু যাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, যাদের শিশু হিসাবে বিয়ে শাদী দিয়ে দেয়, অথবা তাদেরকে মেড সার্ভেন্ট হিসাবে, যাদেরকে আমরা কাজের মেয়ে হিসাবে ট্রিট করে সিলেটে বা অঞ্চল, এদের অভিভাবকরা তাদেরকে এই মেয়েদের লালন পালন করতে পারে না। তার হয়তো বাবা নাই, নাহলে মা নাই, অথবা তার হোমলেস, অথবা তার গরিব, তার সুযোগ নাই, বা স্কুল কলেজ কাছে নাই। আমরা এই ধরনের মেয়েদেরকে আমরা লেখাপড়া আমাদের করাতে হয়। তাদের যেহেতু তারা অরফান, হোমলেস বা একেবারে গরিব, তাদের তো তেমন টাকা দেওয়ার ক্ষমতা না, আমরা তাদেরকে বিনা পয়সায় তাদের পড়াই থাকি এবং তাদের দায় দায়িত্ব নেই। তাদেরকে আমরা লালন পালন করে তাদেরকে শেষ জীবন পর্যন্ত, তাদের লেখাপড়ার যে শেষ জীবন, সেই জীবন তো পৌঁছাই দিই, আত্মনির্ভরশীল হওয়ার। আমরা তো জানি মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যদিও সরকারিভাবে মেয়েদের শিক্ষা অবৈতনিক, কিন্তু গ্রামীণ কাঠামোতে সমাজ ব্যবস্থায় এখনও অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। এখন সেই প্রতিবন্ধকতা পেরিয়ে এখন আপনাদের এই ফিমেল একাডেমিতে স্টুডেন্ট সংখ্যা, ছাত্রী সংখ্যা কত? আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা হচ্ছে 672 জন আমাদের মধ্যে আছে। আপনি জানেন। এবং সবাই কি আবাসিক? আবাসিক ছাড়া তো একজন গরিব মানুষ, সে তার বাড়ি নাই, কেউ ঘর নাই, কেউ তার মা বাবা নাই, কেউ একেবারে অসহায় বিভিন্নভাবে, নাইলে অন্য বাসায় চাকরি করে, মানে যেটাকে কাজের মেয়ে হিসাবে ট্রিট করা হয়। তো সেই মেয়ে তো তার অভিভাবক বা তার যেখানে থাকে সেখানে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। তো আমরা তাদেরকে রেসিডেন্সিয়াল ব্যবস্থা ছাড়া তো পড়াতে পারি না, এবং তার খাওয়া থাকা, কাপড় চোপড় সব কিছু দিতে হয়। এরা কোথা থেকে আসেন? তারা কি লোকাল নাকি? না, এরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসে। আমরা যেমন গভর্নমেন্টের সাথে যোগাযোগ করি, গভর্নমেন্টের ডিসি সাহেব, ইউএনও সাহেব, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে যেখানে সমস্যা সেই মেয়েকে পাঠায় থাকে। আমরা আরেকটা কাজ করি, আমরা এড দিয়ে থাকি যে আপনার প্রতিবেশী এরকম মেয়ে থাকলে আপনি পাঠান। এটা একটা। আর একটা বিভিন্ন স্কুলে আমরা খবর দিই বাংলাদেশের। আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন, এই পর্যন্ত আমাদের এখানে 1000-এর মতো নার্স হয়ে গিয়েছে। এই স্টুডেন্টরা বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের আসে। এবং এই একাডেমি অবস্থিত কোথায়? এটা অবস্থিত সুনামগঞ্জ জেলায় দিরাই হেডকোয়ার্টারে, পৌরসভার মধ্যে, উপজেলার সদরে। এবং এটা আমরা যখন করি তখন আমরা একা তো করতে পারি নাই, আমাদের অনেক প্রবাসী, বিশেষ করে লন্ডন, আমেরিকা, বিশেষ করে যারা লন্ডন,
তাদের অনেকেই আমাদের মেম্বার আছেন, ফাউন্ডার মেম্বার। যেমন এখানে চ্যানেল-এর চেয়ারম্যান সাহেব, উনিও মূল ফাউন্ডার মেম্বার এবং উনি আমাদের উপদেষ্টাও বটে। আচ্ছা, জি। এবং আমরা একসাথে মিলিয়ে কাজটা করেছি। আমরা এটা করতে গিয়ে যে জমি জমা কিনা বা বিল্ডিং করা প্রাথমিকভাবে আমাদের ফ্যামিলি থেকে করা হয়েছে। কতটুকু জায়গা নিয়ে এই 30 বিঘা জায়গা নিয়ে। 30 বিঘা? জি, 30 বিঘা জায়গা নিয়ে, তার মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে। এবং গভর্নমেন্টও আমাদের এখন হেল্প করছে। আগে হ্যাঁ, গভর্নমেন্ট এখন যেমন নতুন করে আমরা গত এই 3 তারিখে 3 অগাস্ট আমি যেদিন আসলাম তার পরের দিন গভর্নমেন্ট বলছে যে আপনাদের এখান থেকে যেহেতু নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমরা আপনাদেরকে ওই ইঞ্জিনিয়ারিং সেকশন খুলে দিই। তারা ইঞ্জিনিয়ারিং সেকশনের জন্য অনুমোদন দিয়েছে। আবার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আলাদা করে এখানে ক্লাস 1 থেকেই যাতে আমরা পড়াতে পারি সেই অনুমোদন আমরা পেয়ে গেছি। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আপনারা ছাত্রীদেরকে পড়ান এখানে? আমরা মূলত পড়াই ইন্টার পর্যন্ত 1 থেকে। আর এখন যেহেতু নতুন করে তারা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি তখন আমরা ডিপ্লোমা পর্যন্ত পেয়ে তারা ওই কলেজে যেতে পারবে। জি, এই স্টুডেন্টরাই কলেজে যেতে পারবে। কলেজে। আর নার্স যেটা বললাম, সে নার্স হলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের বা প্রাইভেট অনেক জায়গায় সারা বাংলাদেশে নার্সিং কলেজ বা মেডিকেল কলেজ আছে। আমরা সেখানে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে ফ্রি অফ কস্ট সরকারের যে কোটা আছে 5%, সেই কোটা আমরা ওই ফ্রি ব্যবস্থা করে থাকি। আমরা গভর্নমেন্টের সাথে এই বিষয়ে আমরা গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড এবং আমরা যে জায়গায় পৌঁছেছি, আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের ফ্যামিলি একাডেমি সম্বন্ধে গভর্নমেন্টের হেল্প চাইলেই আমরা পাই। এটা আমরা বলতে পারেন যে এটা আমরা যা চাই তাই পাই। যেমন আমি গত কিছুদিন আগে আমাদের ফার্নিচারের শর্টেজ ছিল, শিক্ষা সচিব আসছিলেন, উনি বলতেন যা ফার্নিচার লাগে সব দিয়ে দিব। তারপর আরেকজন কারিগরি শিক্ষা সচিব আসলেন, উনি বললেন যে আপনাদের বিল্ডিংয়ের, হ্যাঁ আমাদের ঠিক আছে, আমরা বিল্ডিং আর 2টো দিয়ে দিব। তো সরকার থেকে আমরা সহযোগিতা আমরা পাচ্ছি। বাট ওই যে সমস্যাটুকু আমাদের আছে সেই সমস্যাটুকু হলো বাচ্চাদের খাওয়া থাকা বা তাদের কাপড় চোপড়, তাদের যে লালন পালন, এটা তো আমরা ওই বিভিন্ন প্রবাসী বা আমাদের যারা দানশীল বা আমাদের তাদের কাছ থেকে আমরা নিতে হয়। কিন্তু এই পুরো প্রতিষ্ঠান চালানোর জন্য তো আপনার স্কিল স্টাফের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন, ম্যানেজমেন্ট প্রয়োজন। আমরা সিলেট শহরেই নামি দামি বিশ্ববিদ্যালয়ে তারাও অনেক ক্ষেত্রে স্ট্রাগল করেন। তো সেক্ষেত্রে সুনামগঞ্জের দিরাইতে গ্রামে আপনি কেমন সাড়া পাচ্ছেন, বিশেষ করে শিক্ষকদেরকে নিয়োগ করার ক্ষেত্রে, ম্যানেজমেন্ট নিয়োগ করার ক্ষেত্রে? আপনার প্রতিষ্ঠানকে চালানোর জন্য যথেষ্ট কোয়ালিফাইড স্টাফরা কি আপনি পাচ্ছেন কিনা? এটা আপনাকে আমি বলছি, সেটা হলো মানুষের আগ্রহের উপরে নির্ভর করে। যেমন আমার এখানে অনেক, যেমন লন্ডনে গত কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা ফাহমিদা জাফর আলী নাম, তিনি কোথা থেকে দেখেছেন ওয়েবসাইটে বা কোনো জায়গায়, তিনি 3 মাসের জন্য গেলেন শিক্ষকতা করার জন্য, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। আজকে ওনার সাথে দেখা হলো, উনি বললেন আমি প্রতি বছর 3 মাস করে যাব। এইরকমভাবে অনেকেই ভলান্টিয়ার করতে চান। যেমন আমাদের বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তারা বা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে লেখাপড়া করার পরে রিটায়ারমেন্টের পরে আমাদের সহযোগিতা করতে চান, কিন্তু তাদেরকে আমরা একটা রিমিনারেশন দিয়ে বা যেভাবে আমরা করি, তারপরেও শর্টেজ আমাদের অনেক জায়গায় আছে। যেমন আমরা যে সাবজেক্ট আমাদের চলে সেই সাবজেক্টের টিচার, এটা সারা বাংলাদেশে শর্টেজ, সংকট। আরেকটা সমস্যা হলো ইদানিং গত 5 বছর যাবৎ যারা একটু লেখাপড়া ভালো জানে বা যারা শিক্ষিত হতে চায় আরও বেশি, তারা সবাই বিদেশ চলে আসে। অর্থাৎ কিছু সংকট আছে, সেই সংকট আপনি কিভাবে সামাল দিচ্ছেন? আপনারা সামাল দিচ্ছেন কিভাবে? আমরা সামাল দিই, আমরা কিছু অন্যান্য স্কুল কলেজে যারা ভলান্টিয়ার করেন, আর বিশেষ করে যারা প্রবাসীদের অনেক ছেলে মেয়ে তারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করেন বা করান, তারা যখন বেড়াইতে যান দেশে, তখন আমরা তাদেরকে হেল্প নিই, তারা আমাদের হেল্প করে থাকেন। আপনি একটু আগে বলছিলেন যে আপনারা অন্তত 1000 নার্স তৈরি করেছেন। জি। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই তো একটা টার্গেট থাকে, যে এই টার্গেট, যে এখানে পড়াশোনা করার পরে আপনার ছাত্রছাত্রীরা তাদের জীবনে প্রতিষ্ঠিত হবে। তো সেই প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এই একাডেমির ফলাফল কেমন?
কেমন করছে আপনাদের মেয়ে? না, ভালো, অনেক ভালো, অনেক ভালো। কোন পেশায় তারা যাচ্ছেন? তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারিস্ট, তারপরে কেউ কেউ আছে যে কেয়ার গিভিংও গিয়েছে, কেউ লন্ডন আসছে অনেকেই, কেউ কেউ আছে যে তারা আইটিতে কাজ করছে, পুলিশে গিয়েছে কয়েকজন, পুলিশের ভালো অফিসার পদেও গিয়েছে। তো আমরা এটা এর মধ্যে আমরা একটা চিন্তা ভাবনা করছি, গভর্নমেন্টের সাথে কথা বলছি যে এদেরকে আমরা ভবিষ্যতে বুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং কোর্স আমরা করতে পারি কিনা। আমরা অলরেডি গভর্নমেন্ট থেকে আমরা অনুমোদনও পেয়ে গেছি গত 3 তারিখ অগাস্টের। আমরা আশা করছি আগামী জানুয়ারি থেকে আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি করতে পারবো। অর্থাৎ আপনারা এখান থেকে নার্স বের হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, সরকারি চাকরিতে অনেকে যাচ্ছেন, জি, এবং অন্যান্য প্রতিষ্ঠানেও তারা কাজ ইঞ্জিনিয়ারিং আমরা পেয়ে গেছি, ইঞ্জিনিয়ার পেয়েছেন, এখন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারবে। আপনি বলেছেন যে প্রবাসীদের কাছে আপনি সহযোগিতা পাচ্ছেন বা পেয়ে থাকেন। এখন এই বিষয়ে প্রবাসীদের কাছে আপনার কোনো আর্জি আছে কিনা, আপনি প্রবাসীদেরকে কিছু বলতে চান? আমার এইটুকু আর্জি যে এই যে বাচ্চাদের খাওয়া থাকার বিষয়টি বা তাদের কাপড় চোপড় সহ মিলে তাদের যে দৈনিক খরচ, তাদের বই পুস্তক খাতা কলম সহ আমরা অনেককেই আমরা পেয়েছি, যেমন সংখ্যা 672 জন, আগামী জানুয়ারি থেকে হয়ে যাবে 2000-এর মতো যদি আমরা ভর্তি করতে পারি। সেখানে একজন প্রবাসী বা কেউ দেশে থেকেও একটা বাচ্চাকে স্পন্সর করতে পারেন। একটা বাচ্চাকে স্পন্সর করলে আমরা তার ওই খরচটা, যেটা তার খাওয়া থাকার খরচটা, এখানে কারেন্ট বিল আছে, এখানে টিচারের স্যালারি আছে, তার খরচ অনেক, কাপড় চোপড় আছে। তো এখানে একজন যদি, যেমন এই দেশে যদি কেউ 1 পাউন্ড দৈনিক এই বাচ্চার পিছনে স্পন্সর করেন, তাহলে এই মেয়েটা তার, আমাদের কোনো তেমন খরচ হবে না, আমরা তার দায়িত্ব নিতে পারি। আমার এখানে লেখাপড়া সহ তার একবারে 18 বছর না হওয়া পর্যন্ত তার আমরা বিয়ে শাদীরও প্রশ্ন ওঠে না। কিন্তু সাধারণত আপনি দেখেন যারা কাজের মেয়ে, এই ধরনের ফ্যামিলির গরিব, তারা 9-10 বছর বিয়ে হয়ে যায় মেয়েদের, গরিব ফ্যামিলি হলে। আমরা চাই তার 18 বছর পরেও সে যেন নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, অন্তত 25-26-এ বিয়ে হোক, আর বিয়েটাও আমরা দিয়ে থাকি। তো আমার প্রবাসীর কাছে দাবি হচ্ছে যে আসুন, যেমন গত যে রমজান গেল আমাদের 1 টাকা খরচ করা লাগে নাই, সেখানে প্রবাসীদের থেকে 30 জনে 30 দিন স্পন্সর করে খাওয়াই দিয়েছেন তাদেরকে, এখানে ইফতারি সহ। 30 জন, 25,500। ওকে, অর্থাৎ আপনি প্রবাসীদের কাছে আমন্ত্রণ জানাচ্ছেন এই যে তাদের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা করা এবং তাদের যেন সুস্থ মন নিয়ে তারা বেড়ে উঠতে পারে, তাদের খাবার এবং তাদের যে কাপড় চোপড়ের যে ব্যবস্থা যেন হয়, এটি আপনি প্রবাসীদের কাছে অনুরোধ করছেন। জি। কনজিউমার্স নিয়ে আমরা টেলিভিশনে, পত্রপত্রিকায় খবর দেখি যে ভেজাল বিরোধী অভিযান চলছে। সেখানে ওজনের কারণে, খাবারের মানের কারণে, কিংবা বিভিন্ন শপিং সেন্টারে দামের তারতম্যের কারণে বিদেশি প্রোডাক্ট বলে বিদেশি ট্যাগ লাগিয়ে আসলে দেশি প্রোডাক্ট কি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে যে বিদেশ থেকে আমদানিকৃত অনেক বিদেশি অরিজিনাল পণ্য, কিন্তু আমদানিকারক বা রপ্তানিকারকের যে স্টিকার থাকা প্রয়োজন, কে আমদানি করেছে সে ধরনের কোনো হিসাব নেই, সেটিকে লাগেজ পার্টি বলা হয়। তো কনজিউমার, তো আপনিও কনজিউমার, আমিও কনজিউমার, সারা বাংলাদেশ কনজিউমার। এই কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আপনাদের কাজটা কি? কনজিউমার অ্যাসোসিয়েশন হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কনজিউমার অ্যাসোসিয়েশন। সেটারই 1977 সালে আমরা যখন উপলব্ধি করলাম যে আমাদের বাংলাদেশও দরকার, আমরা তখন এটার একটা ব্রাঞ্চ নিয়ে গেলাম বাংলাদেশে। এটার নাম হলো ক্যাব। আমরা আস্তে আস্তে আমরা অধিকার নিয়ে কথা বলা শুরু করলাম। আমাদের দেশে ভোক্তা অধিকার নিয়ে যে আইনটা হয়েছে 2009 সালে, গভর্নমেন্টে 2013 সালে এসে তার অফিস আদালত করেছে, কিন্তু আমরা 1977 সাল থেকে আমরা এইভাবে আমরা কাজ করছি। তো আমাদের কথা হচ্ছে যে একজন ভোক্তা, সে যেন তার ন্যায্য অধিকারে জিনিসপত্র কিনতে পারে, তার জন্য ওজন কম সঠিক থাকে, কম যেন না পায়, এবং সে যেন সঠিক পণ্যটি মান সঠিক পায়। তা আপনি যদি একটা হোটেলে যান, দেখবেন সে দাম বেশি নিচ্ছে, নাহলে তার অপরিষ্কার খাওয়াচ্ছে, অথবা তার সেই হোটেলের মধ্যে যে জিনিস দেওয়ার কথা, একটা মাছ দিবে বা একটা মাংস দিবে, যে পরিমাণ দেওয়ার কথা যে দাম নিচ্ছে সেটা হচ্ছে না। অথবা যখন রমজান আসে বা যে কোনো একটা অকেশন আসে, তখন দাম বাড়িয়ে দেয়। আমরা এটা নিয়ে কাজ করি। কাজ করার ফলে আমাদের যে দাবি গভর্নমেন্টের কাছে, 2009 সালে এসে সরকার, এটা আমাদের আগ থেকে দাবি ছিল, কিন্তু এখন ভোক্তা অধিকার আইন হয়েছে, সেই আইনে আমরা
গভর্নমেন্টের সাথেও কাজ করি, কারণ গভর্নমেন্ট এবং আমরা মিলে যৌথভাবে কাজ করেছি যে কোথাও কোনো জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। যেমন হোটেলগুলোতে এখানেও আমরা দেখেছি যে হেলথে গিয়ে ইন্সপেকশন করে বা কেউ যদি কোনো প্রকার সমস্যা থাকে তার জরিমানা করে। আমরা এইরকমভাবে তাদের গভর্নমেন্টের সাথে মিলে আমরা সেই কাজগুলো আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে 64টা জেলা, 12টা বিভাগ এবং 497টা উপজেলা, আমরা প্রত্যেক জায়গায় আমাদের কমিটি আছে। আমাদের কমিটি গভর্নমেন্টের সাথে মিলে যৌথভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এতে গভর্নমেন্টের কাছেও আমাদের সুনাম রয়েছে। আপনি যদি ভোক্তা অধিকার দেখেন, গ্রামে একজন মানুষ যে লেখাপড়া জানে না, আপনি দেখবেন সেও এখন জিজ্ঞাসা করে এই রুটিটা কিনেছি, এটার ডেট আছে কিনা, এটার এক্সপায়ারি ডেট আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, তৈরি কবে করেছে, দাম ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আগে ছিল না। এটা আমাদের এই আপনাদের সাথে যৌথভাবে আমরা কাজ করার ফলে, সরকারের সাথে কাজ করার পরে এটা নতুন করে আমরা এটা সংযোজন করেছি। এবং গ্রামে গঞ্জে আপনি যদি একজন অসহায় মানুষ, তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভোক্তা অধিকার, সে এখন জানে। মূলত তো ক্রেতারাই ভোক্তা, তাদের আসলে ভেজাল যদি তারা কোনো খাবারে পেয়ে থাকেন, এখানে তাদের অধিকার কতটুকু? সে অধিকার হচ্ছে একবার সহজ, সে তার নাম্বার আছে, সেই নাম্বারে 9299 বা এরকম নাম্বার অনেক দেওয়া আছে, সেখানে ফোন করতে পারে অথবা সে কমপ্লেইন দিতে পারে ভোক্তা অধিকারের কাছে বা আমাদের কাছেও। খেবের অফিসে প্রত্যেক জায়গায় জায়গায় অফিস আছে, অভিযোগ দিতে পারে, অভিযোগ শুনানি হবে। শুনানি যদি সঠিক হয়, শুনানি যদি সত্য হয়, তাহলে সে যদি 1000 টাকার জিনিস মানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সে 1000 টাকার ক্ষতিপূরণের জন্য সে 250 টাকা 25% ক্ষতিপূরণ পাবে। আচ্ছা, এখন 1 লক্ষ টাকা যে ক্ষতি হয়তো 25,000 টাকা সে পাবে। তো এই ধরনের কোনো কেস মামলা কি করা হয়েছে কিনা বা নিষ্পত্তি হয়েছে কিনা? এমন কোনো দিন নাই যে মিনিমাম 500-র নিচে কোনো দিন হয়নি। 500 থেকে 1200 পর্যন্ত মামলা। যেমন আমরা মামলা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে থাকে বা ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন নাকি ভোক্তারা দিয়ে থাকেন? ভোক্তা অধিকারী দিয়ে থাকে, ম্যাজিস্ট্রেটের কাছে হয়। যেমন ভোক্তা অধিকারের কথা বলছেন, আমি বলছি যে পাবলিক কোনো কনজিউমার মামলা করেন কিনা? কনজিউমার থাকি করতে হয়। তাছাড়াও আমরা যেটা করি, গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট বা আমরা ওই ভোক্তা অধিকারের যে অফিসার, আমরা যৌথভাবে কেবের আমরা গিয়ে মোবাইল কোড করি। মোবাইল কোড করে আমরা দেখি, আমরা চার্জ করি যে কোথায় আপনার সব ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, আপনার লাইসেন্স আছে কিনা, আপনি যে জিনিসপত্র বিক্রি করতেছেন সেটার দাম দর ঠিক আছে কিনা। আর কেউ কমপ্লেন যেটা বললেন, কমপ্লেন দেওয়ার সাথে সাথে তার তারিখ দেওয়া হবে, সেই তারিখে হেয়ারিং হবে। সে ঢাকা না খুলনা না সিলেট কোনো বিষয় না, তাকে আসতে হবে এই কোর্টে। তাকে এসে যদি না আসে, সে তাকে ওই আমরাই নিজেরা বাদী হয়ে আমাদের যারা আমাদের ভোক্তা অধিকার আইনে সেই অফিস থেকে বাদী হয়ে আমরা কোর্টে হাজির করতে পারি। আমরা প্রায়শই দেখি যে ফুটপাতের খাবার, কিংবা আমরা দেখি যে ছোটোখাটো যে কাপড়ের দোকান আছে কিংবা কসমেটিক্সের দোকান আছে কিংবা ছোট ছোট রেস্টুরেন্টের দেখা যায় যে এই ভোক্তা অধিকারের মামলা চলছে কিংবা তারা অভিযান পরিচালনা করছেন। কিন্তু বড় কোনো সুপার শপ, বড় কোনো ব্র্যান্ড, বড় কোনো হোটেল 5 স্টার, এগুলিতে কম করা হয়। তো ভোক্তা অধিকার কি আসলে মানে বিষয়টা কি এরকম যে শক্তের ভক্ত নরমের জম? আপনি কথাটা সচরাচর যেটা হয় আমাদের দেশে এরকম অনেকটা ছিল আগে, এখন এটা নাই। আপনি দেখবেন, আপনি টেলিভিশন বা ওয়েবসাইটে অথবা ফেসবুকে দেখবেন যে এখন এরকম কিছু নাই। এরকম অনেক মানুষ সচেতন হয়েছে। ইভেন সেই দিন আমরা এক জায়গায় আমাদেরই ভোক্তা অধিকারে একজন গিয়ে জরিমানা করেছেন। সেখানে হলো 400 টাকার একটা শার্ট, 24,000 টাকা দাম। দাম যত বেশি, যত বড় দোকান, মানে এটা সেন্ট 150 টাকা, এটা 15,000 করা হয়েছে। 150 টাকার মধ্যে আরও 0.3টা বসায় 15,000 করা হয়েছে। এভাবে আমরা যাচ্ছি। আর গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে, বিশেষ করে যেমন পৌরসভা, সিটি কর্পোরেশন, তারপরে এই যে ঔষধ প্রশাসন, নিরাপদ খাদ্য, তারপরে ভোক্তা অধিকার, তারপরে গভর্নমেন্টের ডিসির অফিস, ইউএনওর অফিস, এসিল্যান্ড অফিস,
আমরা মিলে কিন্তু আমরা সব জায়গায়, যেমন আমি গত 1 বছরে বাংলাদেশের 64 জেলা, আমি অনেক জেলায় মানে বহুবার গিয়েছি, কোনো জেলায় 5 বারের নিচে যাই নাই 1 বছরে। আচ্ছা, তো সারা দেশে আমি যখন যাই আমার সাথে অনেক অফিসাররা থাকেন, আমরা একসাথে, যেমন আমি ব্যক্তিগত আমার অফিস থেকে 5-7 জন নিয়ে আমরা যাই। তো গেলে পর এখানে যে জেলায় যাই সে জেলার জেলা প্রশাসক মহোদয় এবং সেই জেলার সেই বিভাগের বিভাগীয় ঘোষণা মহোদয় আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা তাদের সাথে যে পুলিশ প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবাই মিলিয়ে আমরা কাজ করি। তবে সেখানে একটা মজার বিষয় আছে, আমরা কিন্তু কমপ্লেন দেওয়ার আগে ওই এলাকার যারা যে মানে আগে তাদের সুযোগ ছিল না, এখন যার কমপ্লেন করার দরকার ছিল সেও কিন্তু আসে, বলে কী হয়েছে, বলে এটা তো আমি ব্রেড কিনেছিলাম, ব্রেডের তো ডেট আজকে চলে যাচ্ছে, কিন্তু এটা আমি আগামীকালকে খাবো, কীভাবে খাবো, তারও কিন্তু বিচার আমরা করেছি। আচ্ছা, আমরা ডাইরেক্ট আমরা বিচারটা এইভাবে করি না, আমরা তাকে কমপ্লেন দিয়ে আমরা মধ্যস্থতা করি এবং আমরা কোর্টের মাধ্যমে বিচার, কোর্টের মাধ্যমে বিচার হয়। এতে করে আপনি বলছেন যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যারা বিক্রেতা, এখন সে অপরাধ করার পর হয়তো সে জানেই না যে সে আসলে অপরাধ করছে, জেল জরিমানা হচ্ছে এবং তার এই অপরাধের কারণে কিংবা তার স্টিকারটা না থাকার কারণে, তার আমদানিকারকের কাছ থেকে তার সার্টিফিকেশনের কারণে, অথবা তিনি যদি যে গ্রোসারি শপ ওন করেন, বাংলাদেশের ট্র্যাডিশনাল যে গ্রোসারি শপগুলি হয় বিভিন্ন মার্কেটে, সেখানে তিনি যদি গ্রোসারি শপের ওনার হন, তিনি হয়তো নিজেই জানেন না যে সাপ্লায়ার কে, কিংবা তিনি হয়তো আমরা তাদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের কেবল লুক এবং আমাদের যে যারা ভলান্টিয়ার আছে তারা প্রত্যেক দোকানে দোকানে আমরা ট্রেড লাইসেন্স যখন দেয়া হয়, এখানে এদেশ থেকে কোম্পানি হাউস কিংবা বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে বিভিন্ন নীতিমালা অটোমেটিকলি ইমেল করতে থাকে এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আছে। এটি যে কোনো দেশেরই একটি ব্যবস্থা, শুধুমাত্র যুক্তরাজ্য নামে নিশ্চিত, এশিয়ার অনেক দেশেও সেটি হয়। তো বাংলাদেশে কি যখন একটি কোম্পানি করা হয়, কোম্পানি করার পর তার দায়িত্ব, তাকে নির্দেশনা দেওয়া থাকে। শুধু তাই নয়, যে লেখাপড়া জানে না, ফুটপাতে ব্যবসা করে বা মনে করেন একজনে, তাকে আমরা ওই বিভিন্নভাবে তাদের কথা বলছেন। এখন যেমন ধরুন আপনার আমরা যে কাঁচা বাজার যে বাজারগুলিকে বলি, আসলে তো ভোক্তা মানুষের সবচেয়ে বেশি যাতায়াত তো সেই সমস্ত জায়গায়, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা তো এই কাঁচা বাজারেই যাচ্ছেন। কাঁচা বাজারে এবং ভোক্তা অধিকার সেখানেও আমরা দেখি যে মাছের কারণে হোক, মাছের ফরমালিনের কারণে হোক, কিংবা চালের ওজনের কারণে হোক, কিংবা ডালের কোয়ালিটির কারণে হোক, সেখানে যাচ্ছেন। যেমন কাঁচা বাজারের কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যারা দোকানি যারা আছেন, এই আপনি ভোক্তা অ্যাসোসিয়েশন বা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে কখনো ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, আপনারা দিচ্ছেন কিনা? আমরা ওইটি বলতে চাইছিলাম, আমরা তাদেরকে লিফলেট ছাপিয়ে দিই এবং আমাদের লোকজন গিয়ে বলে দেয় যে আপনি এই করতে পারবেন, আপনি ফরমালিন দিতে পারবেন না, মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য অনেক সময় তখন ভিতরে লোহা পর্যন্ত দিয়ে দেয় অথবা বরফ ঢুকাই দেওয়া হয়। আমরা এগুলো বলে থাকি। যেমন আমরা গত কিছুদিন আগে সিলেটের বন্দরবাজারে গেলাম, বন্দর নিজেরা, আমিও গেছি, সেখানে সবাই যেমন থাল বলে, আমরা যেটাকে থাল বা প্লেট বলি, এটার উপরে নিচু উঁচা করে মাছ সাজায় রাখছে, মনে হয় যেমন এখানে অনেক মাছ। আমরা তাদেরকে গড়ে 1000 টাকা করে জরিমানা করেছি। জরিমানা করার ফলে এখন আপনি যান, আপনি দেখবেন কেউ আর থাল উঁচু করে বিক্রি করে না, মানুষ সচেতন হচ্ছে। আচ্ছা, যেমন আপনি দেখেন ওই বন্দরবাজারে দেখবেন আগে মুড়ি বানিয়ে বা যেগুলো তা হাত টাত, এখন গ্লাস টাপ দিয়ে মোটামুটি। তারপরেও আমাদের দেশটা লেখাপড়া কম জানেওয়ালা লোকজনের সংখ্যা বেশি, এখন অনেকটা আছে, কিন্তু অনেক উন্নত হয়েছে। যেমন আপনি দেখেন ভোক্তা অধিকার, আপনি যদি দেখেন আজকে থেকে 50 বছর আগে বা 30 বছর আগে ভোক্তা অধিকার নাম কোন শিক্ষিত মানুষের নাই। এখন আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি, গ্রামে একজন গরিব মানুষ, সে লেখাপড়া জানে না, সেও কিন্তু আগে গিয়ে দেখে তার তারিখ ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, সব ঠিক না হলে সে কিনবে না। অসংখ্য ধন্যবাদ আপনার এই কর্মকাণ্ডের জন্য। আমরা অন্য একটি অনুষ্ঠানে আপনার অন্যান্য যে সামাজিক কর্মকাণ্ড আছে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা হয়তো কথা বলবো ভবিষ্যতে। তবে আজকে চ্যানেলকে সময় দেওয়ার জন্য, চ্যানেলের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
দেখছিলেন জিজ্ঞাসা অনুষ্ঠান দর্শক মণ্ডলী, জনাব জামিল চৌধুরীর কাছ থেকে তার ফিমেল একাডেমি এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান এবং সংগঠন, যে সংগঠনগুলি মানুষের কল্যাণে কাজ করছে সেই দুটি প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম এবং তার যে কার্যক্রম আছে সেই দুটি প্রতিষ্ঠানে সে সম্পর্কেও আমরা আমাদের দর্শকদেরকে অবগত করার চেষ্টা করলাম। আশা করি অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।